আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী। আজ সন্ধ্যায় তার শপথ গ্রহণ। মোদীর শপথ অনুষ্ঠান ঘিরে সাজ সাজ রব রাজধানীতে। নিরাপত্তার কড়াকড়ি রাষ্ট্রপতি ভবন চত্বরে। বসানো হয়েছে 500 সিসিটিভি ক্যামেরা। দেশ বিদেশের আমন্ত্রিত রাষ্ট্রপ্রধানরা শপথ অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যে দিল্লি এসেছেন। অপরদিকে পঞ্চায়েতের আগে রাজ্যে যাত্রা করবে প্রদেশ কংগ্রেস, বললেন ভূপেন বোরা। পঞ্চায়েত নির্বাচনের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস। এবার পঞ্চায়েতে এককভাবে লড়াই করবে কংগ্রেস, কারণ টেকনিক্যালি পঞ্চায়েত নির্বাচনে বিরোধী ঐক্যমঞ্চের একসঙ্গে লড়াই করা সম্ভব নয়। কংগ্রেসের বর্ধিত ওয়ার্কিং কমিটির বৈঠকে অংশগ্রহণ করতে দিল্লি পৌঁছে সাংবাদিকদের সামনে এই মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা। এ প্রসঙ্গে তিনি জানান, পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী প্রদেশ কংগ্রেস নয়, জেলা কংগ্রেস বাছাই করবে। প্রার্থী নির্বাচনের দায়িত্ব জেলা কমিটিকে প্রদান করা হবে। তিনি আরো জানান, পঞ্চায়েত নির্বাচনের আগে জুলাই থেকে সুনাই পর্যন্ত 45টি বিধানসভা কেন্দ্রে প্রদেশ কংগ্রেস যাত্রা করবে। এদিকে আগামী 16 জুন আসামে অনুষ্ঠেয় উপনির্বাচন ও পঞ্চায়েত নির্বাচন নিয়ে প্রদেশ কংগ্রেস একটি পর্যালোচনা বৈঠক আয়োজন করেছে। এই বৈঠকে দল আগামী দিনের রণনীতি প্রস্তুত করবে। অন্যদিকে বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারীর নিরপেক্ষতা নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি এদিন প্রশ্ন উত্থাপন করেন। তিনি বলেন, অধ্যক্ষের নিরপেক্ষতা নিয়ে আমি আশ্বস্ত নই, কারণ কংগ্রেস দলের বিদ্রোহী বিধায়কদের বিরুদ্ধে অধ্যক্ষকে অভিযোগ জানানোর পরও তিনি এ পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সমালোচনা করে ভূপেন বোরা বলেন, মুখ্যমন্ত্রী উত্তর পূর্বাঞ্চলকে কংগ্রেস মুক্ত করার কথা বলেন, কিন্তু এবার লোকসভা নির্বাচনে কংগ্রেস উত্তর পূর্বাঞ্চল থেকে 7টি আসন লাভ করতে সমর্থ হয়েছে। এছাড়া মণিপুর, নাগাল্যান্ড, মেঘালয় ও মিজোরাম, এই 4টি রাজ্য বিজেপি তথা এনডিএ থেকে মুক্তি পেয়েছে। গৌরব গগৈ যোরহাট থেকে জয়ী হওয়ার পর বিজেপির একাধিক নেতা যোরহাটবাসীকে নিয়ে অনেক আপত্তিকর মন্তব্য করে অপমান করেছেন বলেও তিনি উল্লেখ করেন। ভূপেন বলেন, ভবিষ্যতে যোরহাটের মানুষ বিজেপিকে এর উপযুক্ত জবাব দেবেন। উল্লেখ্য, কংগ্রেসের বর্ধিত ওয়ার্কিং কমিটির বৈঠকে ভূপেন বোরার পাশাপাশি বিধান পরিষদীয় দলের নেতা দেবব্রত শইকিয়া ও সাংসদ গৌরব গগৈও অংশগ্রহণ করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শইকিয়া বলেন, কংগ্রেস ওয়ার্কিং কমিটি রাহুল গান্ধীকে বিরোধী দলপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছে। নাজিরা কেন্দ্রে ইভিএম গণনা সম্পর্কে মুখ্যমন্ত্রীর মন্তব্যে দেবব্রত শইকিয়া এদিন প্রতিক্রিয়া প্রকাশ করেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী নাজিরা কেন্দ্রে ভোট গণনা করা হয়েছে, আর সেখানে যদি কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে মুখ্যমন্ত্রী ব্যবস্থা গ্রহণ করতে পারেন। অপরদিকে কাদের নিরিখে এবার মন্ত্রিত্ব পাচ্ছেন কৃষ্ণেন্দু পাল, আশাবাদী দলীয় কর্মীরা। কয়েক বছর পর এবার করিমগঞ্জবাসীর ভাগ্যে জুটবে মন্ত্রী, কারণ হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন মন্ত্রিসভার সম্প্রসারণে মন্ত্রিত্ব লাভের পূর্ণ সম্ভাবনা রয়েছে পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের। পরপর দুবার বিধায়ক নির্বাচিত হওয়ার পাশাপাশি পাতারকান্দির সঙ্গে গোটা জেলার সার্বিক উন্নয়নে সক্রিয় ভূমিকা গ্রহণ এবং পঞ্চায়েত থেকে বিধানসভা কিংবা লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসনে বিজেপি প্রার্থীর জয়ের ক্ষেত্রে মুখ্য কারিগর হিসেবে দায়িত্ব পালনের পুরস্কার হিসেবে এবার মন্ত্রিত্ব লাভ করবেন কৃষ্ণেন্দু পাল বলে আশাবাদী দলীয় কর্মী থেকে রাজনৈতিক মহল। তরুণ গগৈ নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের আমলে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ মন্ত্রিত্ব লাভ করেছিলেন। বরাক থেকে সে সময় বেশ কজন মন্ত্রী এবং সংসদীয় সচিব হিসেবে তরুণ গগৈ মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেন। গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্বে সেই সময় হিমন্ত বিশ্ব শর্মা ছিলেন বরাক উপত্যকার এবং গৌতম রায় ছিলেন বরাকের প্রভাবশালী মন্ত্রী। করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদ থেকে পরবর্তীতে জেলা কংগ্রেস কোষাধ্যক্ষ পদ লাভ করা কৃষ্ণেন্দু পাল সে সময় ছিলেন মন্ত্রী সিদ্দিক আহমেদের ছায়াসঙ্গী। সময়ের পালাবদলে রাজনৈতিক পট পরিবর্তন হয়, কেন্দ্র ও রাজ্যে ক্ষমতায় আসে বিজেপি। এদিকে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন কৃষ্ণেন্দু পাল। 2016 সালে বিজেপি থেকে টিকিট লাভ করে পাতারকান্দি থেকে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রায় 9000 ভোটে জয়ী হন কৃষ্ণেন্দু। 2021 সালে দ্বিতীয়বার পাতারকান্দি থেকে প্রতিদ্বন্দ্বিতা করে প্রায় 5000 ভোটে জয়ী হন তিনি। পরপর দুবার পাতারকান্দি থেকে নির্বাচিত হয়ে বিধায়কের দায়িত্ব লাভ করা কৃষ্ণেন্দু পাল নিজ বিধানসভার ব্যাপক উন্নয়ন করেছেন এবং দাবি দলীয় সতীর্থদের। পাশাপাশি করিমগঞ্জ জেলা পরিষদ পৌরসভাকে কংগ্রেস মুক্ত করতে মুখ্য ভূমিকা পালন করেন কৃষ্ণেন্দু পাল।
তাছাড়া করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলা মিলে গঠিত লোকসভা আসন বিজেপির দখলে রাখতে এবার মুখ্য খারিজ করছিলেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। করিমগঞ্জ জেলার মধ্যে এবার পাথারকান্দি থেকে সর্বাধিক ভোট লাভ করেন বিজেপি প্রার্থী। অন্যদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিধায়ক কৃষ্ণেন্দু পালের কর্মদক্ষতায় খুশি হয়ে বিভিন্ন বিভাগের কাজ তদারকির পাশাপাশি রাজ্যের বিভিন্ন স্থানে নির্বাচনে প্রচারের দায়িত্ব দেন। তবে সব দায়িত্ব সঠিকভাবে পালন করে খুব অল্প সময়ে রাজ্য রাজনীতিতে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। ফলে এবার কৃষ্ণেন্দু পাল মন্ত্রিত্ব লাভ করলে করিমগঞ্জবাসীর ভাগ্য পরিবর্তন হবে। বন্যা কিংবা প্রাকৃতিক দুর্যোগের পর ক্ষতিগ্রস্তদের বেহাল অবস্থা সরেজমিনে পরিদর্শনে মন্ত্রী আসবেন, সেই অপেক্ষা যেমন করতে হবে না, তেমনি সীমান্ত জেলার শিক্ষা স্বাস্থ্য থেকে অন্যান্য ক্ষেত্রে পরিবর্তন আসবে কৃষ্ণেন্দু পালের মন্ত্রিত্ব লাভে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অপরদিকে আজমলের হারে বিচলিত হিমন্ত, বললেন রকিবুল, আজকের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে এতটা বিচলিত হতে এর আগে কখনো দেখিনি। অষ্টাদশ লোকসভা ভোটের পর তার মুখের হাসি খুশি যেন উবে গেছে। শনিবার দিল্লিতে এই মন্তব্য করেছেন আসামের কংগ্রেস সাংসদ রকিবুল হোসেন, যিনি লোকসভা নির্বাচনে রাজ্যের সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড করেছেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে লক্ষ্য করে রকিবুল বলেন, মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমলের নেতার হার মুখ্যমন্ত্রীকে সবচেয়ে বেশি বিরক্ত করেছে। আজ দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আসাম কংগ্রেসের নেতা রকিবুল হোসেন রাহুল গান্ধীর পারফরমেন্সেরও প্রশংসা করেছেন। বিজেপির প্রার্থী ডিব্রুগড়ে জিতেছেন, কিন্তু তার জন্য তাকে ততটা খুশি করেনি যতটা বদরুদ্দিন আজমলের পরাজয় তাকে বেদনা দিয়েছে। তিনি দুর্নীতি আজমলের ক্ষতি সহ্য করতে পারবেন না, কারণ আজমলকে ব্যবহার করে সাম্প্রদায়িক কার্ড খেলে নেতিবাচক রাজনীতি করে আসছে বিজেপি, মত রকিবুলের। অপরদিকে গণনায় গলদ, 50 কেন্দ্রের ফলাফল নিয়ে আইনি লড়াইয়ের তোড়জোড় বিরোধীদের। গণনায় গলদ, পরাজয়ে ভোটের ব্যবধান 48 থেকে 2000 করতে হবে রিকাউন্টিং, এমনটাই দাবি তুলে প্রায় 50টি কেন্দ্রের ফলাফল নিয়ে আইনি লড়াইয়ের তোড়জোড় শুরু করেছে ইন্ডিয়া জোট। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে মঙ্গলবার। এর পরের দিনে দিল্লিতে বৈঠকে বসেন ইন্ডিয়া জোটের নেতারা। সেখানে অন্যান্য বিষয় আলোচনার পাশাপাশি উঠে আসে জয়ের ব্যবধান সংক্রান্ত বিষয়টিও। কারণ এবারের ফলাফলে যেমন সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড হয়েছে, তেমনি হয়েছে সব থেকে কম ভোটের ব্যবধানে জয়ের রেকর্ডও। দেখা গেছে দেশের প্রায় 50টি কেন্দ্রে বিজেপি 1000 ভোটের ব্যবধানে জিতেছে। তার মধ্যে সব থেকে কম ভোটের ব্যবধানে জেতা আসনটি হলো মহারাষ্ট্রের মুম্বাই নর্থ ওয়েস্ট আসনটি। এখানে এনডিএ শরিক শিবসেনার প্রার্থী রবীন্দ্র দত্ত রামুয়েকার মাত্র 48 ভোটের ব্যবধানে ইন্ডিয়ার জোট শরিক শিবসেনা দলের অমল গজানন কীর্তিকারের কাছ থেকে জয় ছিনিয়ে নিয়েছেন। এ প্রসঙ্গে শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেন, প্রথমে আমরা এই কেন্দ্রে 700 ভোটে জিতে গিয়েছিলাম, কিন্তু তখনই কাউন্টিং এ থাকা কমিশনের আধিকারিকদের কাছে একটা ফোন আসে, তারপর বাতিল ব্যালটের ভোট গণনা হয় এবং আমাদের মাত্র 48 ভোটে হারিয়ে দেওয়া হয়। তবে শুধুমাত্র এই কেন্দ্রেই নয়, দেশের অনেক কেন্দ্রেই এরকম ঘটনা ঘটেছে। দেশের প্রায় 86টি আসনে 200 থেকে 2000-এর ব্যবধানে জিতেছে বিজেপি। আমরা ইতিমধ্যেই মহারাষ্ট্রের বেশ কিছু আসনকে চিহ্নিত করেছি। এ বিষয়ে আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। বাকি আসনগুলি নিয়ে ইন্ডিয়া জোটে আলোচনা হয়েছে। যে যার সংশ্লিষ্ট রাজ্যের পাশাপাশি সামগ্রিকভাবে সুপ্রিম কোর্টে আবেদন করা যায় কিনা খতিয়ে দেখা হচ্ছে। একই ঘটনার কথা দাবি করা হয়েছে রাজস্থান কংগ্রেসের তরফে। জানা গিয়েছে রাজস্থানের জয়পুর গ্রামীণ আসনটিতে কংগ্রেসের অনিল চোপড়া বিজেপির রাও রাজেন্দ্র সিংয়ের কাছে মাত্র 1615 ভোটে পরাজিত হয়েছে। আর এরপরেই অনিলের নির্বাচনী এজেন্ট মহেশ চৌধুরী দাবি করেন, এই আসনটিতে আমরাই জয়ী হতাম। 3000 পোস্টাল ব্যালট গণনা হয়নি। একটি ইভিএম যেখানে 750 ভোট ছিল সেটাকে বাতিল করে দেওয়া হয়েছে। আমাদের জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। এর বিরুদ্ধে আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। এছাড়াও ছত্তিশগড়ের কাঙ্কের থেকে বিজেপির ব্রজরাজ নাগ 1884 ভোটে জয়ী হয়েছেন। এই জয় নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। যদিও বিরোধীদের দাবি কার্যত উড়িয়ে দিয়ে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, ইভিএম কে আপাতত রেস্টে পাঠানো হয়েছে। 5 বছর বাদে সে আবার বেরোবে, আবার অভিযোগ করা হবে, কিন্তু সে আবার নিজের কাজ করবে। অপরদিকে লোকসভা ভোটের ফলাফল ঘোষণার পর নির্বাচনী আদর্শ আচরণবিধি উঠে যাওয়ায় রাজ্যের বিভিন্ন স্কুলে শিক্ষক পদ পূরণের প্রক্রিয়ায় হাত দিল শিক্ষা বিভাগ। স্বভাবতই খুশির হাওয়া বইছে শিক্ষক পদপ্রার্থী মহলে। খুব অল্প দিনের মধ্যেই মাধ্যমিক পর্যায়ের শিক্ষক নিয়োগের লক্ষ্যে রাজ্যে এই প্রথম টেট কাম রিক্রুটমেন্ট টেস্ট অনুষ্ঠিত হবে। এর জন্য প্রয়োজনীয় রূপরেখা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ বা সেবাকে। এই প্রতিষ্ঠানে টিআরটিও অর্থাৎ টেট কাম রিক্রুটমেন্ট টেস্টের আয়োজন করবে।
অন্যদিকে আইন মেনে এই গরমের ছুটির মধ্যেই শিক্ষকদের বদলি প্রক্রিয়া সম্পন্ন হবে, যার অর্থ আগামী জুলাইয়ের মধ্যেই এই কাজটি হয়ে যাবে। বহুদিন ধরে বিভিন্ন স্কুলে শিক্ষক পদ খালি পড়ে রয়েছে। বিশেষ করে মাধ্যমিক পর্যায়ের শিক্ষক পদগুলোয় নতুন নিয়োগ করতে হবে। সেই প্রক্রিয়া শুরু করা হলেও তা বন্ধ হয়ে যায় লোকসভা ভোটের প্রেক্ষিতে আদর্শ আচরণবিধি বলবৎ হয়। সেই আচরণবিধি উঠে গিয়েছে। স্কুল শিক্ষা বিভাগও শূন্য শিক্ষক পদগুলোতে নিয়োগের প্রক্রিয়ায় হাত দিয়েছে। শিক্ষামন্ত্রী রনজ পেগু বলেছেন, মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগের জন্য টিআরটি অনুষ্ঠিত করার দায়িত্ব দেওয়া হয়েছে সেবাকে। ইতিমধ্যে তারা এর রূপরেখা প্রস্তুত করার প্রক্রিয়ায় হাতও দিয়েছে। খুব শীঘ্রই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী পেগু। একেবারে নতুন পদ্ধতিতে হবে এই নিয়োগ প্রক্রিয়া। যেহেতু রাজ্যে এবারই প্রথম টেট কাম রিক্রুটমেন্ট টেস্ট হচ্ছে, তাই এর একটা সুসংহত রূপরেখা তৈরির উপর জোর দিচ্ছে শিক্ষা বিভাগ। প্রসঙ্গত 2009 এর শিক্ষার অধিকার আইন মোতাবেক প্রাথমিক পর্যায়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে টেট বাধ্যতামূলক। প্রাথমিক পর্যায়ের স্কুল শিক্ষকের জন্য টেট উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক, কিন্তু মাধ্যমিক পর্যায়ের শিক্ষক নিয়োগের বেলায় টেট বাধ্যতামূলক নয়। তা সত্ত্বেও শিক্ষা বিভাগ গত বছর পর্যন্ত মাধ্যমিক পর্যায়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও টেটকে বাধ্যতামূলক বলেই গণ্য করেছিল। কিন্তু মাধ্যমিক পর্যায়ের টেট উত্তীর্ণ প্রার্থীদের অভাব ছিল বলে খালি থাকা শিক্ষক পদগুলো পূরণ করা সম্ভব হয়নি শিক্ষা বিভাগের পক্ষে। সেজন্য এবার একেবারে নতুন পদ্ধতিতে টেট কাম রিক্রুটমেন্ট টেস্ট অনুষ্ঠিত করা হবে। শিক্ষক পদ প্রত্যাশীদের মধ্যে আশার বার্তা দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, নতুন নিয়োগের প্রক্রিয়া শেষ করতে বেশি দিন লাগবে না। এরই মধ্যে সার্বিক প্রক্রিয়ায় হাত দিয়েছে স্কুল শিক্ষা বিভাগ। জরুরি কাজকর্মে হাত দিয়ে শিক্ষা বিভাগ অনেক দূর এগিয়েও গিয়েছে। অন্যদিকে বদলি চাওয়া শিক্ষকদের মুখেও হাসি ফুটিয়েছে শিক্ষা বিভাগ। শিক্ষামন্ত্রীর বক্তব্য, আইন অনুযায়ী স্কুলগুলোর গরমের ছুটির সময়ই বদলির যাবতীয় প্রক্রিয়া শেষ করতে হয়। এবারও সেভাবেই এই প্রক্রিয়া সম্পন্ন করবে শিক্ষা বিভাগ। আইন মেনেই যারা বদলির যোগ্য তাদের আবেদন গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। আগামী জুলাইয়ের মধ্যেই শিক্ষক বদলির প্রক্রিয়া সেরে ফেলবে শিক্ষা বিভাগ। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।